সন্ধ্যা নামছে কলকাতার আকাশে। মঠ লেনের অলিগলি দিয়ে হেঁটে যাচ্ছি আমি আর কিশোরী। কিশোরীর হাতে একটা কাগজের ঠোঙা, তার মধ্যে সদ্য ভাজা গরম গরম জিলিপি, আর আমার হাতে ঠাকুরমশাইয়ের জন্য কেনা সেই চিরচেনা পাসিং শো। কিশোরী হাসতে হাসতে বলে, আজ যদি ঠাকুরমশাই গল্প না শোনান আমি কিন্তু জিলিপি খেয়ে নেবো বলে দিচ্ছি। চুপ করো তো, ওই এক ফন্দি দেখাচ্ছে রোজ। তিনি যা শোনান মন থেকে শোনান। দুজনেই হালকা ঠাট্টার মধ্যে দিয়ে ঠাকুরমশাইয়ের বাড়ির দরজায় এসে দাঁড়ালাম। কাশির মতো পুরনো কাঠের দরজা ঠেলে ঢুকলাম ভিতরে। ভিতরে গাঢ় হলুদ আলো, ধূপের গন্ধে ভরে আছে ঘর। ঠাকুরমশাই বসে আছেন ঘরের এক কোণে, একটা বড় পুঁথি সামনে খুলে। ওনার চোখে মুখে চিন্তার রেখা। তোমরা এসেছ? না তাকিয়েই কথাটা বললেন তিনি। বসো, বাইরে আজ একটু ভারী বাতাস। আজ কিন্তু আপনাকে চুপি চুপি দেখে ফেলেছি। আপনি মন্ত্র পড়ছিলেন তো? ঠাকুরমশাই এক মুহূর্ত মুখ তুলে তাকালেন। চোখে ক্লান্তি, কিন্তু ঠোঁটে এক অদ্ভুত হাসি। সেই সব কথা কি মুখে বলা যায় রে পাগলা? কিছু কিছু জিনিস শুধু অনুভব করতে হয়। দেখুন, আজ আপনি গরম জিলিপি আর পাসিং শো না খেলে পার পাবেন না। তার বদলে আমাদের গল্প চাই কিন্তু। একটা গা ছমছমে কিছু বলুন তো। শঙ্খমুখী কাপ থেকে এক চুমুক চা খেয়ে বললেন, তোমরা জানো এই দুনিয়ায় কিছু জায়গা আছে যেখানে সময় চলে না, বা চললেও তার নিয়ম আমাদের মতো না। মানে সময় চলে না মানে কি? ঘড়ি থেমে থাকে? ঠাকুরমশাই ধীরে ধীরে চোখ বুজে ফেললেন, যেন বহু বছরের ধুলো জমা একটা স্মৃতির দরজা খুলছেন। না, ঘড়ি চলে, কিন্তু মনে হয় শরীর আর মন আটকে গেছে এক অনন্ত সন্ধ্যায়। একবার এমন একটা জায়গায় গিয়েছিলাম জানো, যেখানে রাত আর দিন শুধু বাইরের ব্যাপার ছিল। একবার একটা চিঠি পেয়েছিলাম, হাতে লেখা, খাঁটি বাংলায়। মুরারিচক নামের ছোট্ট একটি গ্রাম। এখানে মানুষ হারিয়ে যাচ্ছে, যারা ফিরে আসছে তারা যেন জীবিত মৃত, আপনার সাহায্য চাই। চিঠিটা ছিল অদ্ভুতভাবে ভয়ার্ত। সেই কাগজের গন্ধ যেন আতঙ্কে ভিজে গেছে। আমি তখনই বুঝেছিলাম ওখানে আমাকে যেতেই হবে। ওই গ্রামটা কোথায় ছিল? নদীর পারে বিস্তীর্ণ জঙ্গলে ঘেরা মুরারিচক। নামটা আগে কখনো শুনিনি, কিন্তু এমন ডাক আমি উপেক্ষা করতে পারলাম না। আপনি একা গিয়েছিলেন? সব সময়ের মতো একাই। ট্রেন থেকে নামার পর দেখলাম গোটা এলাকাটা যেন শুনশান। কোথাও কুকুরের ডাক, কোথাও বাতাসে কাঁপছে শালপাতা। গ্রামে ঢোকার মুখেই এক বৃদ্ধা পিছন থেকে বললেন, আপনি তান্ত্রিক? তবে বড় দেরি করে ফেলেছেন বাবা। আজ রাতেও যে একজন চলে গেল। মানে আবার একজন হারিয়ে গেল? হ্যাঁ, আর তারপর আমি বুঝলাম ওখানে সময় সত্যিই থেমে গেছে। পুরনো রাস্তা, মানুষের মুখের অভিব্যক্তি, বাতাসের গন্ধ, সব কিছু যেন আটকে গেছে এক ধূসর ঘূর্ণির মধ্যে।
কোনো রকম স্বাভাবিকতার চিহ্ন নেই, কেবল ভয় আর নীরবতা। আর প্রতিটা পূর্ণিমা আসলেই শক্তি বাড়ে, সেটা টের পেয়েছিলাম। তারপর আপনি কি করলেন? তারপর আমি প্রবেশ করলাম কঙ্কালডাঙ্গার কবর ঘরে। কিন্তু তা বলার আগে একটু শান্ত হয়ে বসো, কারণ যা বলবো তা কেবল গল্প নয়, সেটা ছিল সময়ের গায়ে লেখা এক অন্ধকার অভিশাপ। ঘরটা হঠাৎ যেন নিস্তব্ধ হয়ে গেল। বাতি নিভে গিয়ে জ্বলে উঠল কেবল একটি কুপির মতো নিস্তেজ আলো। ছায়ারা যেন নড়ে চড়ে উঠল দেওয়ালে। ধূপকাঠির ধোঁয়া পাক খেতে খেতে ঘরের কোণে একটা অদৃশ্য রেখা আঁকল। ঠাকুরমশাই চোখ বুজে বসে রইলেন কিছুক্ষণ, তারপর যেন নিজেই হারিয়ে গেলেন কোনো এক স্মৃতির অতলে। রাত্রি তখন নেমেছে গভীর হয়ে। ছোট্ট স্টেশন থেকে নামতেই পায়ের নিচে কাদা আর পাথরের টুকরো। দূর থেকে ধুধু আলো দেখা যায় গ্রামের শেষ প্রান্তে। মুরারি চক আমি পায়ে পায়ে এগোলাম। চারপাশে গা ছমছমে নিস্তব্ধতা। গাছের পাতাও যেন চুপ হয়ে গেছে। নদীর ধারে হাওয়াও থেমে গেছে কোথাও যেন। গ্রামে পা রেখেই যেন অন্য এক জগতে ঢুকে পড়লাম। দু একজন মানুষ চোখে পড়ল, কারো হাতে লণ্ঠন, কেউ বা হাঁ করে তাকিয়ে আছে দূরে কোথাও। চোখে প্রাণ নেই, অথচ বেঁচে আছে। কেউ একটা স্বাগত জানালো না, কেউ কথা বলল না। একটা তরুণ ছেলেকে জিজ্ঞাসা করলাম, এখানে কোনো মোড়ল আছেন বা গ্রামের প্রবীণ কেউ? ছেলেটি কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল। তার চোখে কিছু নেই, যেন কাঁচের বল। এই সময়ই এক বৃদ্ধা ধীরে ধীরে এসে দাঁড়ালেন আমার সামনে। চোখে লাল সাদা পাতা, কুঁচকে যাওয়া চামড়া, কাঁধে একটা গামছা ঝুলছে। ঠিক বাবু, আপনি বুঝি সেই চিঠি পাওয়ার পরই এখানে এসেছেন? হ্যাঁ মা, চিঠিটা কে পাঠিয়েছিল আপনি জানেন? আর আপনিই বা কে? জানতুম, সে পূর্ণিমার আগের রাতে আমি এ গ্রামেই থাকি। তিনি থেমে গেলেন। কি হয়েছিল? সে গেছিল ডাকার পর। ওরা ফিরে আসে ঠিকই, কিন্তু নিজেদের নিয়ে আসে না, কেবল দেহগুলো চলে আসে, প্রাণ আসে না। আমি কিছু বললাম না, শুধু চোখে খেয়াল করলাম গ্রামের ঘরগুলোর দরজা বেশিরভাগই বন্ধ, আর যারা আছে তারা তাকিয়ে থাকে কিন্তু যেন কিছু দেখতে পায় না। একটি ছেলে মেয়ে চুপচাপ মাটি খুঁড়ছে, তাদের হাত পা ময়লা কিন্তু চোখে বিস্ময় নেই। এক পুরুষ দাঁড়িয়ে আছে গাছের গুঁড়ির সামনে, কেবল দাঁড়িয়ে, যেন সময় থেমে গেছে। আচ্ছা মা, আপনি কি আজকের রাতটা আমাকে আশ্রয় দিতে পারেন? আমি একা মানুষ, আশ্রয় কেন দেব না? চলুন, আমার সাথে চলুন। সে রাতে আমি বৃদ্ধার বাড়িতে আশ্রয় নিলাম। মেঝেতে খড় বিছিয়ে দিলেন বৃদ্ধা।
কথা। বাইরে ছিছি পোকার শব্দ আর মাঝে মাঝে কুকুরের হালকা ডাকে ভেঙে যাচ্ছে নীরবতা। তখনই জানালেন তিনি আসল কাহিনী। শোনো তবে, অনেক অনেক বছর আগে এই গ্রামের শেষ কঙ্কাল ডাঙায় ভৈরব নামে এক তান্ত্রিক সাধনা করত। তার সাধনায় বলি লাগতো, পশুতে না হলে মানুষে হতো। গ্রামের লোকেরা শেষে ভয় পেয়ে এক রাত দিয়ে তাকে পুড়িয়ে মারে। সে মরার আগে বারবার বলেছিল, আমি আলো থেকে হারাবো, কিন্তু অন্ধকারে ফিরবো। পূর্ণিমা হবে আমার পথ। তারপর প্রথম প্রথম কিচ্ছুটি হয়নি গো, কিন্তু বছর 5 আগে হঠাৎ করে আবার শুরু হলো। মানুষ নিখোঁজ হয়, যারা পেরে তারা এমনই, যেন দেহ পুরো ফাঁকা, প্রাণহীন কলস কলস। জানালার বাইরে তাকিয়েছিলাম তখন। হঠাৎ চোখে পড়ল অন্ধকারের মধ্যে একজন মানুষ ধীরে ধীরে হাঁটছে, একা, মাথা নিচু। ধোঁয়ার মতো অদৃশ্য কিছু যেন তাকে ডেকে নিয়ে যাচ্ছে। আমি বৃদ্ধাকে থামিয়ে চুপচাপ উঠে দাঁড়ালাম। বাইরে গিয়ে দেখলাম মানুষটা গ্রাম ছাড়িয়ে জঙ্গলের দিকে যাচ্ছে, কঙ্কাল ডাঙার দিকে। মা, আপনি ঘরেই থাকুন, আমি একটু আসছি। আমি হাঁটতে শুরু করলাম লোকটার পিছন পিছন। হাওয়া থেমে গেছে, গাছপালা নিঃশব্দ, রাত নিঃসার। কিছুটা গিয়ে হঠাৎ মানুষটা থেমে দাঁড়ায়। আমি লুকিয়ে পড়লাম। মানুষটা অদ্ভুতভাবে মুখ তুলে তাকালো আকাশের দিকে। তার মুখে মন্ত্র, নিঃশ্বাস নেই, হৃদস্পন্দন নেই, অথচ ঠোঁট নড়ছে। হঠাৎ গাছের ওপাশ থেকে কয়েকটা ছায়া বেরিয়ে এলো নিঃশব্দে। তাদের চোখ নেই, কেবল হাড়গিলে মুখ। আমি পিছনে ফিরতেই দেখলাম সারা জঙ্গল জুড়ে জ্বলছে ছোট ছোট আগুনের মতো চোখ। অন্ধকারের বুক থেকে উঠছে এক ভয়াবহ মন্ত্র, ভৈরবং নমঃ তবং সংগঠ, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। আমি বুঝলাম এটা কেবল অভিশাপ নয়, এটা একটা চক্র, যা পূর্ণিমায় ফের চক্রাকারে শক্তি সংগ্রহ করে। কিন্তু সেখানে আর কিছুই দেখা গেল না, সম্পূর্ণ নিস্তব্ধ। সেই রাতটা আমি সেখানেই কাটালাম। পাখির কিচিরমিচিরে চোখ খুলল শীতল ভোরে। কুয়াশা নেমে এসেছে ধান ক্ষেত আর নদীর ধারে। হালকা আলোয় ঝাপসা হয়ে আছে কঙ্কাল ডাঙা। শ্মশান, যা কখনো কালী পুজোয় ব্যবহৃত হতো, এখন ছায়ায় ঢাকা এক ভূতের ঠাঁই। ঘোর লাগা চোখে তাকিয়ে আছি সেই দিকেই, যেন কিছু আমাকে টেনে নিয়ে যাচ্ছে। হাতে বাঁধা এক পুরনো তামার তাবিজ। উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে পা ফেললাম।
জঙ্গল ফুঁড়ে তৈরি হওয়া এক আঁধার পথ ধরে শ্মশানের দিকে এগোতে লাগলাম। সঙ্গী কেবল বাতাসে ভেসে আসা ছাইয়ের গন্ধ, আর কোথা থেকে যেন ভেসে আসছে শোঁ শোঁ শব্দ, যেন মাটির তলায় কেউ হাঁটছে। শ্মশানের কাছে পৌঁছে দাঁড়াতেই মাটির নিচ থেকে ওঠা এক কাঁপুনি যেন কাঁপিয়ে দিল। চারপাশের জঙ্গল জেগে উঠল সেই মুহূর্তেই। কিছু পাখি ডানা ঝাপটিয়ে উড়ে গেল, কিন্তু তাদের আওয়াজ হয় না। নিচু হয়ে হাত রাখলাম মাটিতে, সেখানে কিছু একটা নড়ছে। আমি চোখ বুজে পড়তে থাকি। অগ্নিমণ্ডলে বিভাসী কালচক্রে বদ্ধ শূন্যং। কিন্তু আমার কণ্ঠস্বর ভেঙে যায়, মনে হয় শব্দগুলো বাতাসে মিলিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে যেন পুরো জায়গাটা ঘুরপাক খাচ্ছে আমার চোখের সামনে। সময় দাঁড়িয়ে গেছে। হঠাৎ দেখলাম সেই শ্মশান আগুনে জ্বলছে। কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, মধ্যখানে একজন, তার গায়ে রক্ত মাখা, মাথায় জটা, কপালে ছাইয়ের দাগ। মুখ খুলে সে হাসছে। ভৈরব। তার চারপাশে চারজন, যারা তার শিষ্য। তারাও জপছে মন্ত্র, শুধু মুখে, কিন্তু কোনো আওয়াজ বেরোচ্ছে না। সময়কে বেঁধে ফেলার তন্ত্র। হঠাৎই সেই দৃশ্য মিলিয়ে যায়। হঠাৎ যেন আমার জ্ঞান ফিরে এলো। মুখে ঘাম, নিঃশ্বাস ছুটে চলেছে। আমি বুঝতে পারলাম এটা ছিল সময় চক্রের ফাঁদ। শুধু ভৈরব নয়, তার অনুসারী চারজন তান্ত্রিক আত্মা এ শ্মশানে আজও আছে। তারা তখনই মরেছিল যখন ভৈরবকে গ্রামবাসীরা পুড়িয়ে মেরেছিল। কিন্তু মৃত্যুর আগে তারা একসঙ্গে একটা কালো বিদ্যার মন্ত্র পাঠ করেছিল, চক্রায় চক্রাং, যা সময়কে আটকে রাখতে পারে। এই অঞ্চলেই সময় থেমে গেছে সেই থেকে। তারা ফিরে আসতে চায়, কিন্তু দেহ ছাড়া কিভাবে? তারা খুঁজছে জাগতিক শরীর। সেদিন আমিও কোথাও আর গেলাম না। গ্রামের প্রান্তে পাথরের মন্দিরের পাশে আশ্রয় নিলাম। আগুন জ্বালিয়ে বসে থাকলাম গোটা রাত। কিন্তু রাত বাড়তেই অনুভব করলাম কিছু একটা আমার শরীরে প্রবেশ করার চেষ্টা করছে। আমি সাথে সাথে মন্ত্র পড়তে আরম্ভ করলাম। যেগুলো সব সময় আমাকে রক্ষা করেছে, সেগুলো কেবল আওয়াজ হয়ে যাচ্ছে, কোনো প্রতিক্রিয়া নেই। অগ্নিরিদ্ধং মনঃ পবিত্রং নিঃশঙ্কা। চোখের সামনে আবারও দুলে উঠতে থাকে পৃথিবী। এবার আমি নিজেই সময় চক্রে আটকে পড়েছিলাম। আমি নিজেকে এক পুরনো দিনের বাজারে হাঁটতে দেখলাম। তখনও গ্রামে প্রাণ ছিল, হাসি, কোলাহল, সব কিছু। তারপর হঠাৎ সব থেমে গেল। লোকজন দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, চোখ বন্ধ, মুখে মন্ত্র। তামসী শক্তি দেহং আহ্বান। আমি বুঝলাম এটা তাদের তৈরি করা এক ছায়া জগৎ। তাদের মন্ত্র এখনো কার্যকর। ঠিক সেই সময় একটি ছোট্ট মেয়ে, নাম রামি, গ্রামেরই একটি শিশু, একদা খেলতো যার সঙ্গে, সে হারিয়ে গিয়েছিল। আমি আবার ফিরে আসি বাস্তবে। চিৎকার ওঠে, আর আমি কোথায় গেল? সে তো শুধু খেলা করছিল, তারপর
দাঁড়িয়ে রইল। তারপর দেখি দূর থেকে ছুটতে ছুটতে এক মহিলা আমার দিকে এগিয়ে আসছেন। ঠাকুর মশাই আপনি রক্ষা করুন, আমার মেয়ে রামি, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি কথা? আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। আমি মনে মনে ভাবলাম, ঠিক এই বয়সী শিশুর শরীরেই আত্মারা প্রবেশ করতে পারে। তারা শুদ্ধ, জাগতিক, মন্দ্রহীন, আত্মার পুনর্জন্মের জন্য উপযুক্ত আধার। আমি ছুটে গেলাম কঙ্কালডাঙ্গার দিকে। মনে মনে গুনতে থাকি সময়। পূর্ণিমা আসতে আর বেশি দেরি নেই। আরেকবার সময় চক্র ঘুরবে, আর একবার। কিন্তু এবার তারা ফিরে আসবেন দেহ পেয়ে। এবার সত্যিকারের যুদ্ধ শুরু হবে। কঙ্কালডাঙ্গার আকাশে যেন আগুন জ্বলে উঠল। পূর্ণিমার আলোতেও শ্মশান আজ অন্ধকার, হাত বাড়ালেই ছায়া ছোঁয়া যায়। রাতের গভীরে নিঃশব্দে দাঁড়িয়ে পড়েছি এক জীর্ণ বট গাছের নিচে। হাতে ধরা একটি পুঁথি, এক পুরনো শ্মশান চিত্র, যার গায়ে লাল কালি দিয়ে আঁকা একটি গোলাকার চক্র। চক্রের মাঝখানে লেখা, ব্রহ্মচক্রে প্রবেশ, আত্মত্যাগেই মুক্তি। এই চক্র ভাঙবে একমাত্র সেই মন্ত্রে, যেটা একাধিক আত্মায় এক যোগে আঘাত আনে। কিন্তু তার মূল শক্তি আসে বলিদান থেকে। আমি বুঝলাম, তাদের বাঁচাতে হলে আমাকে একবার মরতে হবে। কি বলছেন কি ঠাকুর মশাই? ঠিকই বলছি। এ খেলা যে শুরু হবে এবার, আর এবার এ যে বড় ভয়ঙ্কর। রাত আরো গাঢ় হয়ে এলো। গ্রামের দিক থেকে ভেসে এলো ঢোলের আওয়াজ। না, কেউ বাজাচ্ছে না, এটা সেই আত্মাদের ধ্বনি। সময় চক্রের আগমন ডেকে আনা হচ্ছে। আমি কঙ্কালডাঙ্গার চত্বরে পা রাখলাম। আমার গলায় ঝুলছে তামার সেই তাবিজ। পুঁথির পাতায় লেখা মন্ত্র আওড়াচ্ছি বারবার। চক্রভেদী কালো মন্ত্রে জীর্ণ দেহে নব প্রাণ। শ্মশানের ভিতরে পা রাখতেই বাতাস ভারী হয়ে উঠল। আগুন নেই, অথচ চারপাশ লালচে। শুকনো মাটির উপর ধীরে ধীরে জেগে উঠল তারা। ভৈরব, কপাল জোড়া ছাই, চোখ রক্তবর্ণ, গলায় মানুষের হাড়ের মালা। আর তার পিছনে দাঁড়িয়ে তার 4 জন শিষ্য। মাটি ফুঁড়ে উঠছে তাদের পা, যেন তারা মৃত মাটিকে চিরে জন্ম নিচ্ছে আবার। এতকাল পর তুমি ফিরলে তারানাথ। এবার পালাবার তো রাস্তা নেই। আমার শরীর চাই তোমাদের, তো নাও। তবে শর্ত একটাই, তোমরা সবাই একসাথেই চক্রে আসবে। আমরা আবার জন্ম নেব। এইবার আমাদের কেউ রুখতে পারবে না। আমি পুঁথির পাতাটা খুলে মাটিতে রাখলাম। চক্র আঁকা আছে। হঠাৎ ছায়া ঘূর্ণি উঠে দাঁড়ায় মাটির নিচ থেকে। বাতাস যেন ছিন্ন হয়। চারপাশে শবের গন্ধ। 4 জন মৃত তান্ত্রিকের আত্মা মিলে যায় সেই চক্রে। তার মাঝখানে এগিয়ে আসে ভৈরব। আমি ছুরি চালিয়ে নিজের হাত কেটে ফেললাম। রক্ত ঝরে পড়ল,
ঠিক চক্রের কেন্দ্রে। মাটির চক্র লাল হয়ে উঠল। পাতায় লেখা মন্ত্র জ্বলে উঠতে শুরু করল। সময় সূত্র ছিন্ন হোক, চক্রভেদী মন্ত্রে শুদ্ধ হোক, মৃত প্রেতের বন্ধন ভাঙো, আত্মা বলি দিয়েই মোক্ষ হোক। চক্র কেঁপে উঠল। ভৈরব এগিয়ে এলো চিৎকার করে, তুই তুই মরেও আমাদের থামাতে পারবি না। আমি এবার মাটিতে হাঁটু গেড়ে বসে চোখ বন্ধ করে মন্ত্রপাঠ চালিয়ে গেলাম। চারপাশে ঝড় উঠল। চারজন আত্মা ছিটকে পড়ল। তারা আগুনে দগ্ধ হতে থাকে। ভৈরব এবার ছুটে আসে আমাকে পুরোপুরি শেষ করতে, কিন্তু ঠিক তখনই চক্র থেকে আলো ফেটে বেরোয়। সেই আলো সময় চক্র ভেদ করে চার পাশে ছিন্ন করে ফেলে। ভৈরব এবার চিৎকার করে উঠে দাঁড়ালো। তার মুখ বিকৃত, চোখে ছাই। তারপর সে চক্রের আলোয় গলে গেল। শুধু একটা ছায়া থেকে গেল। সব শেষ। আমি পড়ে রইলাম মাটিতে, নিঃশ্বাস ভারী, শরীর অবসন্ন, মুখে ক্লান্তির রেখা। পিছনে গ্রামবাসীদের চিৎকার শুনতে পেলাম। রামে ফিরেছে, রামে ফিরেছে। যার শরীর তারা নিতে চেয়েছিল সে ফিরে এসেছে। চোখে জল, কিন্তু চেতনা ফিরেছে। এই সময় চক্র আমি ভেঙেছি, কিন্তু ছায়া ছায়া সব সময় থেকে যায়। তখন থেকেই সময় আর আমি একটা খেলা খেলছি। কে কাকে ধরে ফেলে, কে কাকে ছাড়িয়ে যায়। গ্রাম এখন শান্ত। দিনের আলোয় মুরারিচক যেন আবার শ্বাস নিচ্ছে। কঙ্কালডাঙ্গার সেই অদৃশ্য গর্জন থেমে গেছে। নদীর ধারে ঝোপে শিশুরা খেলে, মাঠে গরু চড়ায় চাষিরা। নিখোঁজ মেয়েটি ছোট্ট রামি, তার মুখে কথা ফিরেছে, চোখে প্রাণ এসেছে। কিন্তু মাঝে মাঝে ঠিক বিকেলে সে ফিসফিস করে বলে ওঠে, ওরা বলেছিল আবার দেখা হবে। তার মা জবা বারবার বুঝিয়ে বলে, সবই খেয়ালি মনে হয়েছে তো, এখন সব ঠিক আছে। তারপর আমি বিদায় নিলাম মুরারিচক থেকে। গাঁয়ের মোড়ল রামলাল দাঁড়িয়েছিলেন, যার বাড়ির উঠোনে প্রথম সেই অদ্ভুত ছায়া দেখা গিয়েছিল। রামলাল এখনো হাতে লাঠি রাখেন, কিন্তু মুখে হাসি নেই। আমার চোখে চোখ পড়তেই তিনি বলেন, বাবা, আপনি থাকবেন না? থাকার না থাকা অনেক সময় একই জিনিস। চোখে যেন ক্লান্তি, যেন নিজেও জানেন পুরোপুরি কোনো কিছুই শেষ হয় না। তার পিছনে গ্রামের একদল মানুষ। মুকুন্দ, সেই ছেলেটি যে হঠাৎ কঙ্কালডাঙ্গার পথ ভুলে গিয়েছিল, এখন ফিরে এসেছে। কিন্তু কথা মাঝখানে থেমে যায়, যেন শব্দ খুঁজে পায় না। বাইরে পূর্ণিমা, চাঁদের আলো জানালায় ধাক্কা খাচ্ছে। ঘরের ভিতরে আমি আর কিশোরী বসে। সামনে জ্বলছে কেরোসিন ল্যাম্পের আলো।
জানালার ধারে বসে আছেন ঠাকুর মশাই। চোখে সেই চিরচেনা নির্লিপ্ত দৃষ্টি। সামনে ধোঁয়া উঠছে জলফড়িংয়ের ধূপকাঠি থেকে। কিশোরী এবার আর চুপ থাকতে পারল না, প্রশ্ন ছুড়ে দিল, আপনি তো সেই সময় আটকে গিয়েছিলেন না? ঠাকুর মশাই চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে বললেন, সময় অনেক কিছুই ফিরিয়ে দেয়, কেবল সব কিছু নয়। কিশোরী কিছু একটা বলতে যায়, কিন্তু তার আগে ঘরের বাতাস হঠাৎ একটু ভারী হয়ে ওঠে। জানালার পর্দা একটুখানি নড়ে ওঠে, অথচ বাতাস নেই। ঠাকুর মশাই পিছন ফিরে তাকালেন না। তিনি জানেন কিছু একটা পাশ কাটিয়ে চলে গেল। কিশোরীও যেন এক মুহূর্তের জন্য গায়ে ঠান্ডা হাওয়াটা টের পেল। কিছু গল্প শেষ হয় না, তারা শুধু ঘর বদলায়, সময় বদলায়, মানুষ বদলায় না। ঠাকুরমশাই ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, একটি পুরনো পুঁথি তুলে রাখলেন, তারপর একবার জানালার দিকে তাকালেন। চাঁদের আলোয় সেই ছায়া একদম জানালার পাশে, নড়ছে না, হাঁটছে না, শুধু দাঁড়িয়ে। কিশোরী অবাক হয়ে চেয়ে থাকে সেই জানালার দিকে। আপনার ঘরের পাশ দিয়ে কেউ কি একটা গেল? ঠাকুর মশাই হাসেন না, উত্তর দেন না, শুধু চোখ বন্ধ করে বলেন, ওরা গল্প শোনে। যারা ফেরা শেখেনি তাদের অনেক গল্প জমে থাকে। জানালার ধারে এক ছায়া ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়, যেন সেই আত্মা যা পুরোপুরি ধ্বংস হয়নি, সে ফিরে এসেছে গল্প শোনার আশায়। ঠাকুরমশাই চুপ করে পুঁথির পাতা উল্টান। পাতার কোণে লেখা, চক্র ভেঙে যায়, ছায়া থেকে যায়। কেরোসিন ল্যাম্পের আলো ফুরে ওঠে আরেকবার, আর কিশোরীর কাঁধে হালকা হাওয়া এসে লাগে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।